বিপদ হলে বিপক্ষের লোকেদের বোকা ভাবা বোকামি। ওরা আসলেও বোকা, আর ওদের বোকামি ওদের জন্য কাল হয়ে দাঁড়াবে। তুমি ভেবো না পরিণীতা, ভরসা রাখো, আমি আছি। যদি রাজপুত্রকে ওরা বাঁচিয়ে রাখে তবে আর কোনো ভয় নেই। মনে পড়েছে বৌরানী। কি মনে পড়েছে ইয়ামিনী? ওই যে পাশে বেল গাছ দেখতে পাচ্ছ, ওটা কোনো কিছুতে আটকে এই রক্ত পিশাচদের খেতে দিন বৌরানী। কথার ফাঁকে ওরা বলছিল বেলের কাঁটা গলায় আটকালে কেবল ওদের মৃত্যু হবে। মহারাজের জয় হোক। মহারাজ, রাজবধূ আর যুবরাজ সহ সবাই ফিরে এসেছে। তুমি সত্যি বলছো দাসী? আজ আমি খুব খুশি হয়েছি। এই নাও দাসী, এটা তোমার পুরস্কার। চলো, কোথায় দেখি আমার কুমার? রাজগুরু সেখানে আসতেই ইয়ামিনীর চোখ নীল দেখে তিনি চমকে গেলেন। রাজগুরু মশাই, আমরা তো ফিরে এসেছি, তবুও আপনি কেন মুখ গোমরা করে রেখেছেন? প্রাসাদে সব ঠিক আছে তো? সব ঠিক আছে কুমার, আসলে রাজগুরু ভীষণ চিন্তা করছিল, তাই আর কি। আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু আমার কক্ষে যেতে চাই। রাজগুরু মশাইয়ের এমন চলে যাওয়াটা পরিণীতার কাছে ঠিক লাগলো না। রাজগুরু মশাই ওভাবে কেন চলে গেলেন? আমাকে কথা বলতে হবে। তোমরা সবাই ক্লান্ত, যাও তোমরা এখন বিশ্রাম নাও, পরে তোমাদের সাথে কথা হবে। দাসী, যাও ওই মেয়েকে ওর বাবার কাছে পৌঁছে দাও। জি মহারাজ। ইয়ামিনী আর দাসী চলে যেতেই পরিণীতার শুকনো মুখটা ইন্দ্রজিতের নজরে এলো। রাজবধূ, কি হয়েছে আপনার? কি এত ভাবছেন আপনি? না না, ও কিছু নয়, আপনি বিশ্রাম নিন। পরিণীতা, তোমার কপালে চিন্তার ভাঁজ, তুমি আমার কাছে আড়াল করবে কেমন করে? কি হয়েছে তোমার? রাজগুরুর সাথে আমাদের এখনই কথা বলতে হবে, এসো আমার সাথে। তখন পরিণীতা আর রাজপুত্র গেল রাজগুরুর কাছে। রাজগুরু মশাই, আপনার কি হয়েছে? আপনি ইয়ামিনীর দিকে কি এমন দেখলেন যা আপনাকে চিন্তায় ফেলে দিল? এই মেয়ে আমাদের জন্য অশুভ ছায়া নিয়ে এসেছে রাজবধূ। আমি আপনাকে বলেছিলাম রাজ্যে ওর পা পড়লে বিপদ হবে। কোন বিপদের কথা বলছেন রাজগুরু? আমরা কি আদৌ বিপদমুক্ত? বিপদ তো যে কোনো সময়ই আসতে পারে যুবরাজ, কিন্তু আমি কি করে বোঝাবো আপনাকে? রাজগুরু, আপনার সাথে আমার একটা কথা বলার ছিল। আমরা যখন প্রাসাদে প্রবেশ করেছি ঠিক তখনই আমরা একটা কালো ছায়া দেখেছি। এটা কি সত্যিই কোনো অশুভ সংকেত? আমাকে এখনই ধ্যানে বসতে হবে, আমাকে জানতে হবে কোন গভীর ষড়যন্ত্র চলছে। আমরা তবে এখন আসি, আপনি কিছু জানতে পারলে আমাদের জানাবেন। পরিণীতা আর রাজপুত্র এক রাশ চিন্তা নিয়ে নিজেদের কক্ষে গেল। ওদিকে রঘুনাথ তার আদরের কন্যাকে কাছে পেয়ে ভীষণ খুশি হলো। আমার ইয়ামিনী মা, তোকে ফিরে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। আমার আর কোনো ভয় নেই। তোকে দেখে রাখার জন্য রাজপুত্র আর ইন্দ্রজিৎ সব সময় থাকবে। বাবা, আমার ইন্দ্রজিৎকে পাত্র হিসেবে মোটেও পছন্দ নয়। আমি কিছুতেই এই বিয়েটা করতে পারবো না। কি বলছিস তুই এসব? রাজবধূ আর যুবরাজ কত সাধ করে এই সম্বন্ধ ঠিক করেছে। তুই সবার সামনে আমার নাক কাটিস না। আমি তো তোকে সব বিপদ আপদ থেকে এতদিন বাঁচিয়েছি। তুই তার প্রতিদান স্বরূপ আমার মান রাখবি, এটাই কামনা করি। এদিকে রাজগুরু ধ্যানে বসেছেন, তিনি বুঝতে পারছেন না কি হতে চলেছে, তার কি করা উচিত। তখন তার কাছে এলো তার পথ প্রদর্শক দরবেশ। ওরা নাগমণি ছিনিয়ে নিতে এসেছে, এত সহজেও যাবে না। আর ওর হাতে একবার নাগমণি পড়লে কেউ বাঁচবে না, সবার বিপদ। রাজ্যকে বাঁচাও রাজগুরু, তোমার গুপ্ত শক্তিকে কাজে লাগাও। কিন্তু আমি কি করব? কে ফিরে এসেছে? ওই মেয়ের এমন নীল চোখ, কোনো সাধারণ মানুষের তো এমন চোখ হতেই পারে না দরবেশ বাবা। আমি সব জানি, আমি জানি তোমার মন ভীষণ চঞ্চল হয়ে গেছে। ওই জমিদার কন্যা ইয়ামিনী ইন্দ্রজিতের যোগ্য সহধর্মিনী, কিন্তু ওর ভেতর বাস করছে শ্বেত নাগিনীর এক বংশধর। তারা ততক্ষণে ক্ষতি করতে পারবে না
যতক্ষণ নাগমণি রাজপুত্রের দখলে থাকবে। দরবেশ বাবা, এবার কি করব? সাপ মোচন করতে গেলে যে জমিদার কন্যার প্রাণও চলে যেতে পারে। মনকে শান্ত করো রাজগুরু, যার কপালে যা আছে তা কেউ খণ্ডন করতে পারে না। রাজগুরু উপায় পেয়ে গেলেন, কিন্তু তারপরও কোথায় যেন তার মনে একটা খটকা কাজ করছে। সে কেমন করে ইয়ামিনীকে সাপের থেকে মুক্ত করবে। ওদিকে ইয়ামিনী পরিণীতার কক্ষে গিয়ে এদিক ওদিক কি যেন খোঁজ করছে। হে কি, তুমি এ কক্ষে কি করছো? এটা তো রাজবধূর কক্ষ। এসো, আমি তোমাকে তোমার কক্ষে পৌঁছে দিচ্ছি। আমি বৌরানীর জন্যই অপেক্ষা করছি। রাজবধূ তো ভোজনশালায় আছে। এসো, তোমাকে আমি সেখানে নিয়ে যাই। না, তুমি যাও, আমি আসছি। এভাবে রাজবধূর কক্ষে কারো থাকার নিয়ম নেই। এসো। তখন সেখানে এলো ইন্দ্রজিৎ। দাসী, রাজপুত্র কোথায়? তাকে ডেকে দাও, বলো জরুরি একটা কাজে আমাদের একটু বের হতে হবে। জি আচ্ছা। আমি যেখানেই যাচ্ছি আপনি কেমন করে যেন সেখানেই পৌঁছে যান। কি ব্যাপার, আপনি আমাকে অনুসরণ করছেন? আমার তো মনে হয় উল্টো, তুমি সব সময় আমার পিছু ধাওয়া করছো। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আমার সাথে একদম এভাবে কথা বলবেন না। দেখোই না তোমাকে আমি কি করি, এসো আমার সাথে। ইন্দ্রজিৎ তখন ইয়ামিনীকে তুলে নিয়ে পদ্মপুকুরের পানিতে ফেলে দেয়। আহ, আমার সারা শরীরে এত জ্বালা করছে কেন? আমি সেটা পুড়ে যাচ্ছি। আহ, আমাকে কেউ বাঁচাও। তুমি মানুষের মতো জীবন কাটাতে চাও তো? তুমি কে চাও? তোমার হাত ধরে কারো জীবনের কোনো ক্ষতি হোক? না, আমি তা চাই না। আমি চাই সবার ভালো হোক। তাহলে তুমি এই যন্ত্রণা সহ্য করো। তোমার মধ্যে থাকা শ্বেত নাগকে মেরে ফেলো। ও মারা গেলেই তোমার সাপ মোচন হবে, আর তুমি সুস্থ একটা জীবন পাবে। কি হচ্ছে এখানে রাজগুরু মশাই? ইয়ামিনী যে ডুবে যাচ্ছে, ওকে বাঁচান। ভয় নেই রাজবধূ, ওর কিচ্ছু হবে না। আপনি যে কালো ছায়া দেখেছিলেন সেটা ওর জন্যই। ওর ভেতরের অন্ধকার দূর করতেই পদ্মপুকুরের পবিত্র পানিতে ওকে এনে ফেলা হয়েছে। ও ততক্ষণে উঠে আসতে পারবে না যতক্ষণ ওর সব কালো ছায়া ধুয়ে ওর মুক্তি না হয়। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু বুঝিয়ে বলুন রাজগুরু মশাই। রাজগুরু তখন একটু আগে মহারাজের কক্ষে কি কি হয়েছে সেটা পরিণীতাকে বলতে শুরু করলো। কি হয়েছে রাজগুরু মশাই? আপনি এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? কি ব্যাপার বলুন তো? দৈববাণী এসেছে মহারাজ, রঘুনাথের পালক কন্যার শরীরে প্রবেশ করেছে শ্বেতনাগ। সে এসেছে তার মণি ফেরত নিতে, কিন্তু ওরা মণি ফেরত পেলে আমাদের সকলের বিপদ হবে। ইয়ামিনীর ভেতরে বাস করা সাপকে মোচন করতে হবে। কেমন করে? আদৌ কি সম্ভব এটা? মহারাজ, প্রকৃতির শক্তির কাছে আমরা তো নস্যি মাত্র। ইয়ামিনীকে পবিত্র পদ্মপুকুরের পানিতে ফেলে দিলেই সব কাজ মিটে যাবে। কিন্তু এই কাজ কে করবে? কুমারী একটা মেয়ে, যে কেউ তো ওকে ছুঁয়ে দিতে পারবে না। কেন পিতা, আমার বন্ধু আছে তো। ওর চেয়ে যোগ্য মানুষ তো আর কেউ নেই। তাছাড়া রাজ্যের বিপদ আসার আগেই সেটাকে আটকানো তো একজন বীর হিসেবে ওর দায়িত্ব। রাজগুরুর মুখে সবটা শুনে পরিণীতাও বুঝতে পারলো এসব আসলে পূর্ব পরিকল্পিত। আপনি বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছেন রাজগুরু মশাই, কিন্তু এ কি? ইয়ামিনীর চোখ দিয়ে এমন নীল ধোঁয়া কিভাবে বের হতে পারে? ভয় পেও না, সাপ পুড়ে মুক্তি পাচ্ছে। এছাড়া আর কোনো উপায় ছিল না। আজ রাতের পূর্ণিমায় ও আমাদের ওর শিকারে পরিণত করত। তাহলে আমরা আজই ওদের অসমাপ্ত বিয়েটা পরিপূর্ণ করে দিই। কি বলেন রাজগুরু? হ্যাঁ, ওদের আর কোনো বাধা নেই। তুমি আয়োজন করো রাজবধূ পরিণীতা। কিছুক্ষণ পর ইয়ামিনীর চোখ দিয়ে ধোঁয়া বের হওয়া বন্ধ হলো, আরো পানিতে ভাসতে শুরু করলো। উজির পুত্র, যাও ওকে পারে নিয়ে এসো। ভয়ের কিছুই নেই, ও ঠিক হয়ে যাবে। আমি চলি, দেখি বিয়ের আয়োজন কতদূর হলো। তুমি ওকে নিয়ে এসো। জি রাজগুরু মশাই।
ইন্দ্রজিৎ ইয়ামিনীকে পারে নিয়ে এলো। কিছুক্ষণ পরেই সে চোখ খুলল। এ কি, তুমি এখানে কি করছো? আহ, মাথাটা কেমন যেন করছে। এটা কোথায়? এমন জায়গায় তো আমি আগে কখনো আসিনি। তুমি কি আমাকে ডাকাতি করে নিয়ে এসেছো? হ্যাঁ, আমার তো বয়েই গেছে। তোমার মতো একটা মেয়েকে কিনা আমি ডাকাতি করতে যাব? তুমি কে? হ্যাঁ, আচ্ছা সত্যি করে বলো, তোমার আসলেও কিছু মনে নেই, নাকি নতুন কোনো অভিনয় শুরু করেছো? আমি সত্যি বলছি, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি তো শাপলা দেখিতে বসেছিলাম, বাবা আমাকে ডেকেছিল, তখনই একটা সাপ আমার সামনে এলো। তারপর আমার তো আর কিছুই মনে নেই। তুমি কি এই রাজ্যের মন্ত্রীর বধূ হতে চাও ইয়ামিনী? এখনো সময় আছে, তুমি না চাইলে চলে যেতে পারো। বৌরানী আর রাজপুত্র তোমার জন্য আমাকে বেছে নিয়েছে, আমি তাদের অসম্মান করতে পারবো না। আর তাছাড়া পাত্র হিসেবে তুমি খুব একটা মন্দও নও, তবে ভীষণ ঝগড়ুটে। হ্যাঁ, কারোরই নিজের দোষ নিজের চোখে পড়ে না, আর মেয়েরা তো কখনো নিজের ভুল স্বীকারই করে না। কেন যে আমি তোমাকে বিয়ে করতে চাইলাম? শান্তি শান্তি, বাপরে, এরা কত ঝগড়া করে। চলো চলো, আজ এখনই তোমাদের 4 হাত এক হবে, এসো। তো বন্ধুরা, ইন্দ্রজিৎ আর ইয়ামিনীর বিয়েটা কি সুখের হবে, নাকি আবারও নতুন ঝড়ের মুখোমুখি হতে চলেছে দক্ষিণ রাজবাড়ি? সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।